কাউন্সিলর একরাম হত্যা মামলার 2 আসামি কারাগারে গুমের অভিযোগ তদন্ত নিয়ে হতাশা ভুক্তভোগী পরিবারের। ফ্যাসিস্ট হাসিনা সহ জুলাই হত্যা মামলার সব আসামিকে দেশে ফিরিয়ে আনার চেষ্টায় সরকার, তথ্যমন্ত্রী। রোহিঙ্গা ঢলে 9 বছরেও শুরু হয়নি প্রত্যাবাসন প্রক্রিয়া, গণহত্যার আন্তর্জাতিক বিচার দাবিতে সমাবেশ। আসসালামু আলাইকুম, নার্গিস মজিদ লিমা স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। আইগ্যাস ইউনাইটেড শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। 150টি গুমের অভিযোগের একটিরও তদন্ত শেষ না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন মায়ের ডাকের সমন্বয়ক ও সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি। তিনি জানান, অন্তর্বর্তী সরকারের সময় রাজনৈতিক বিবেচনায় হওয়া গুমের তদন্তে কিছুটা অগ্রগতি হয়েছে, তবে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, রাজনৈতিক বিবেচনায় নয়, প্রত্যেকটি গুমকে গুরুত্ব দিয়েই বিচার নিশ্চিত করা হবে। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তারা এসব কথা বলেন। রিপোর্ট করছেন হাসান জাবেদ। জুলাই আগস্ট আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। এরপর গুম হওয়া পরিবারগুলোর সংগঠন মায়ের ডাকের পক্ষ থেকে 150টি গুমের অভিযোগ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে জমা দেওয়া হয়। গত 2 বছরে এসব অভিযোগের তদন্তের অগ্রগতি কী তা জানতে মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলির নেতৃত্বে গুমের শিকার 30টি পরিবার চিফ প্রসিকিউটরের সাথে দেখা করেন। এ সময় তারা তদন্তের অগ্রগতি নিয়ে হতাশা প্রকাশ করে বর্তমান চিফ প্রসিকিউটরের আন্তরিকতার প্রশংসা করেন। বলেন, বিগত অন্তর্বর্তী সরকারের সময় গুমের অভিযোগ রাজনৈতিক বিবেচনায় নেওয়া হয়েছে। ফ্যাসিস্টের সময় আমরা যেভাবে অত্যাচারিত হয়েছি, ইনভেস্টিগেশন ছিল না, জুডিশিয়ারি কাজ করেনি, ট্রাইব্যুনাল গঠন করার পরে নেওয়া হলো, তখন এক বছর 3 মাসেও কোনো কিছু মুভ করেনি। কেন? এইখানে আমার মনে হয় আমাদেরকে রাজনৈতিক উদ্দেশ্যে বাইরে গিয়ে কাজ করার দরকার ছিল, যেটা হয়নি। আমাদের আশা ছিল যখন বিচার কার্য শুরু হবে তখন সবার জন্য একসাথে হবে, এখানে কোনো সিলেকশন থাকবে না। সিলেকশন কেন ওই 3টা কেসে করা হয়েছিল? আমাদের জানতে চাওয়া যে সিলেকশনটা শুধুমাত্র আইসিটি ট্রাইব্যুনাল থেকে কেন 3টা কেসকে প্রমিনেন্টলি ইনভেস্টিগেশন দিয়ে সেটাকে সাজার মধ্যে আনা হয়েছিল, জামাতের 3টা কেসকে। চিফ প্রসিকিউটর জানান, আওয়ামী লীগ সরকারের আমলে 250 জনের গুমের ঘটনার তদন্তের গতি বাড়াতে 5 জন বিশেষ তদন্ত কর্মকর্তা কাজ করছেন। রাজনৈতিক বিবেচনায় নয়, সব গুমেরই সঠিক তদন্ত করে বিচার করা হবে। সেপারেট ট্রায়ালে হোক, আমরা সবগুলো সমন্বয় করে কনসোলিডেট করে আমরা একটা রিপোর্ট বা 2টা রিপোর্ট সাবমিশনের মধ্য দিয়ে এই সকল গুম পরিবারের সদস্যদের বিচারটা আমরা ইনশাল্লাহ আমরা নিশ্চিত করব। এইটা আসলে একেবারেই টাইম ফ্রেম বলা খুব বিপদ। বললামই যে 250 সদস্য, প্রত্যেকটা পরিবার ধরে ধরে আমাদের কিন্তু ইনভেস্টিগেশনটা করতে হচ্ছে, স্পট ঠিক করতে হচ্ছে, সেখানে যে স্পট থেকে যিনি অপহৃত হয়েছিলেন সেই জায়গার সাক্ষী নিতে হচ্ছে। এদিকে কক্সবাজারের কাউন্সিলর একরামুল হত্যা মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাউদ্দিন আহমেদ ও সাবেক সংসদ সদস্য বদিসহ 4 আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল 2। আর পলাতক শেখ হাসিনা সহ বাকি 7 আসামিকে আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশেরও আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। মাগুরায় 8 বছরের শিশু আসিয়াকে ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায়ের দিন পিছিয়ে আগামী 31 আগস্ট সোমবার ধার্য করা হয়েছে। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী এবং বিচারপতি KM রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্রুত বেঞ্চ আজ এ আদেশ দেন। গতকাল আপিলের শুনানি শেষ হলে রায়ের জন্য আজ দিন নির্ধারণ করেছে আদালত। এই মামলায় আপিলের শুনানি শুরু হয় গত 11 আগস্ট থেকে। মাগুরা শহরে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে গত বছরের 5 মার্চ রাতে ধর্ষণের শিকার হয় 8 বছরের শিশু আসিয়া। বোনের শ্বশুর হিটু শেখ শিশুটিকে ধর্ষণের পর হত্যার চেষ্টা চালায়। 8 দিন হাসপাতালে অচেতন থাকার পর 13 মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যু হয় আসিয়ার। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে হিটু শেখ সহ 4 জনের বিরুদ্ধে মামলা করেন। গত বছরের 23 এপ্রিল শুরু হয়ে মাত্র 13 কার্যদিবসে আলোচিত এ মামলার বিচার শেষ হয়।
পরে 17 মে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এই মামলার রায় দেন। রায়ে প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড এবং নিহত আসিয়ার বোনের স্বামী সজীব শেখ, বোনের দেবর ও শাশুড়িকে খালাস দেওয়া হয়। শুধু ফ্যাসিস্ট শেখ হাসিনা নয়, জুলাই গণঅভ্যুত্থানে হত্যা মামলায় বিদেশে পলাতক সবাইকে ফেরত আনার চেষ্টা করছে সরকার, এমনটি জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ। সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। তিনি বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে ভারত আদালতের দ্বারস্থ হলে বিষয়টি সুখকর হবে না। তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমকে নিয়ন্ত্রণ এবং বন্ধ করার মানসিকতা এই সরকারের নেই। এ সময় তথ্য প্রতিমন্ত্রী জানান, বিটিভিতেও বিরোধী দলের খবর প্রচার করার নির্দেশ দেওয়া হয়েছে। আর প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহিদুর রহমান বলেন, অতিরিক্ত দামে গ্যাস আমদানি করে ভর্তুকি দিয়ে সবাইকে গ্যাস দেওয়া হবে নাকি একটু লোডশেডিং সহ্য করতে হবে, এই সিদ্ধান্ত জনগণকে নিতে হবে। সবাইকে এই বিষয়ে সহানুভূতিশীল হওয়ার অনুরোধ জানান তিনি। গিয়েছিলেন একভাবে, ওই সরকার হয়তো পলিটিক্যালি এখন ওই দায়ভার নিতে চাচ্ছেন না বলে এটা জুডিশিয়ারির উপরে দিয়ে দিচ্ছেন। তো আমার মনে হয় যে ওনার জন্য এই সংবাদটা খুব একটা সুখকর হবে না। বাট আমাদের তো দাবি একটাই, সেটা হলো যে শুধুমাত্র উনি কেন, প্রত্যেককে আমরা ফেরত চাই। যাদের নামে মামলা, যাদের নামে সবকিছু বাংলাদেশের জায়গা থেকে আমরা চাই যাতে করে এই জুলাই আন্দোলন থেকে আরম্ভ করে এর আগেও যে ঘটনাগুলি, সেগুলির সঠিক বিচার হবে। গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ ও জ্বালানি এবং সার সংকট দ্রুত সমাধান ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবিতে আগামী 5 সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে লং মার্চ কর্মসূচি পালন করবে 11 দলীয় ঐক্য। দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এই কর্মসূচির বিষয় তুলে ধরেন। বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গড়িমসি, গণভোটের রায় বাস্তবায়নের অনীহা, সরকারের অব্যবস্থাপনায় তেল, গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকটে নাজেহাল। তিনি জানান, সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্যের বাজার অস্থিতিশীল, যা নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে সরকার। জনগণের এসব দাবি আদায়ের লক্ষ্যে পর্যায়ক্রমে সারা দেশে লং মার্চ কর্মসূচি পালন করবে 11 দলীয় ঐক্য। দাবির তো কোনো শেষ নেই, জনগণের দুর্ভোগেরও শেষ নেই। প্রথম হচ্ছে গণভোটের গণরায় বাস্তবায়ন, এটা আমাদের প্রথম দাবি। 2 হচ্ছে জুলাই গণহত্যার বিচার। 3 হলো বিদ্যুৎ, তেল, গ্যাস ও দেশে বিরাজমান সার সংকট নিরসন, এটা আমাদের এই লং মার্চের দাবি। 4, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করা, সংকীর্ণ দলীয়করণের প্রতিবাদ এবং এটা বন্ধ করা। এই 6টা দাবি আমরা আমাদের প্রধান দাবি হিসেবে লং মার্চের কর্মসূচিতে আমরা উল্লেখ করেছি। 9 বছর আগে মিয়ানমারের সেনাবাহিনীর হত্যা নির্যাতন থেকে প্রাণ বাঁচাতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আছড়ে পড়েছিল রোহিঙ্গাদের ঢল। তারপর কেটে গেছে 9 বছর। এই দীর্ঘ সময়ে কক্সবাজারের পাহাড়ে গড়ে উঠেছে বিশাল এক জনপদ। মানবিকতার দায়ে দেয়া আশ্রয় এখন বাংলাদেশিদের জন্য হয়ে উঠেছে অর্থনীতি, পরিবেশ ও নিরাপত্তার বড় চাপ। কমছে আন্তর্জাতিক সহায়তা, বাড়ছে ক্যাম্পের ভেতরের নানা ঝুঁকি, অথচ প্রত্যাবাসনের পথও খুলছে না। 9 বছর পর রোহিঙ্গাদের জীবন কোন পথে, আর কেন বারবার উদ্যোগের পরও ফিরতে পারছে না তারা? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজেছেন নাহিদ প্রিন্স। 9 বছর ধরে এই পাহাড়ে সকাল আসে, দিন গড়ায়, কিন্তু বদলায় না জীবনের চিত্র। মিয়ানমারের সহিংসতা থেকে বাঁচতে সীমান্ত পেরিয়ে উখিয়া টেকনাফে আশ্রয় নেয় লাখো লাখো রোহিঙ্গা। সেদিনের অস্থায়ী আশ্রয় আজ দীর্ঘস্থায়ী বাস্তবে রূপ নিয়েছে। প্রায় 12 লাখ মানুষের এই জনপদে কেউ এসেছিল শিশু হয়ে, সে আজ তরুণ, আর কোলে আসা শিশুটি এখন কিশোর। বয়স বদলেছে প্রজন্ম, কিন্তু বদলায়নি মূল প্রশ্ন, কবে ফিরবেন তারা? 17 সালের পর থেকে যারা আসছে তাদেরকে তারা নেবেন, কিন্তু আমরা তার আগে যারা আসছি তাদেরকে কি কথা বলবো না? তারা নেবেন কি নেবেন না এটা তো ভিন্ন কথা, কিন্তু আমাদের কাছে যে হিসাবটা আছে সেটা তো আমাদেরকে বলতে হবে। এবং এর মধ্যে শিশু জন্মগ্রহণ করেছে,
2023 সাল থেকে আবার আসা শুরু হয়েছে, এখানে 1.5 লাখের মতো এসেছে। সব মিলিয়ে 12 লাখের উপরে আমাদের ভেরিফাইড ডেটা আছে। মিয়ানমারে এখনও তৈরি হয়নি নিরাপদ পরিবেশ। সাম্প্রতিক আলোচনায় মিয়ানমারের পক্ষ থেকেও নিরাপত্তা পরিস্থিতিকে প্রত্যাবাসনের প্রধান শর্ত হিসেবে সামনে আনা হয়েছে। ফলে কূটনৈতিক টেবিলে আলোচনা থাকলেও বাস্তবে কাটেনি স্থবিরতা। সংকট কেবল ক্যাম্পেই সীমাবদ্ধ নেই। হাজার হাজার একর বনভূমি ও পাহাড় কেটে গড়ে ওঠা বসতির কারণে চরম পরিবেশগত হুমকিতে পড়েছে পুরো কক্সবাজার অঞ্চল। প্রতি বর্ষায় পাহাড় ধস ও বন্যার চরম ঝুঁকিতে থাকে এসব এলাকা। আমাদের সরকারের জন্য বড় সমস্যা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করা, কারণ এটার জন্য কোনো সেক্টর নেই, কোনো ইউএন এজেন্সি নেই, কোনো এনজিও নেই। এই কাজটা solely বাংলাদেশ গভর্নমেন্টকে করতে হয়। যাদের আসলে মানসিক অবস্থা সুস্থ নয়, অনেকেই ট্রমেটিক, তো তাদেরকে ক্যাম্পের ভিতরে শান্তিপূর্ণভাবে রাখা এটি একটি বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। 9 বছর আগে তারা এসেছিল বাঁচতে, 9 বছর পরও তারা অপেক্ষা করছে ফিরে যাওয়ার জন্য। কিন্তু সেই ফেরা যেন শুধু সীমান্ত পেরোনো নয়, প্রয়োজন নিরাপত্তা, প্রয়োজন নাগরিক অধিকার, প্রয়োজন মর্যাদা। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে নিরাপদ, মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন এবং গণহত্যার আন্তর্জাতিক বিচারের দাবিতে হাজারো রোহিঙ্গার অংশগ্রহণে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সংকটের 9 বছর পূর্তি ও জেনোসাইড ডে উপলক্ষে উখিয়া টেকনাফের বিভিন্ন ক্যাম্পে বিশেষ সমাবেশ পালন করেছে রোহিঙ্গারা। নিজ দেশে নিরাপদ এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে সকাল থেকেই বিভিন্ন ব্লক থেকে নারী, পুরুষ ও শিশুরা ব্যানার, প্ল্যাকার্ড হাতে মিছিল নিয়ে সমাবেশে যোগদান করে। সমাবেশ থেকে মিয়ানমারে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন, নাগরিকত্ব এবং মৌলিক অধিকার নিশ্চিত করার জোর দাবি জানানো হয়। এই সমাবেশ থেকে আন্তর্জাতিক মহলের প্রতি টেকসই প্রত্যাবাসন জোরদারের আকুল আবেদন জানিয়েছেন তারা। জনগণের কাছে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে চায় বিএনপি। জনবান্ধব কর্মসূচিতে সরকারকে সহযোগিতা করলেও ভুল পথে হাঁটলে বাধা দেওয়া হবে বলে জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। ফ্যাসিবাদ নির্মূলে জুলাই সনদ বাস্তবায়ন এবং বিগত 17 বছর হত্যা, গুমের সাথে জড়িতদের বিচারের বিকল্প নেই বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। এনটিভিকে দেয়া তার একান্ত সাক্ষাৎকারের কথা জানাচ্ছেন জাহিদ রহমান। রাজনীতিকে যিনি ব্রত হিসেবে নিয়েছেন তিনি এখন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। দীর্ঘ লড়াই সংগ্রামে রাজপথে নির্যাতনের শিকার হয়েও কর্মীদের পাশে ঢাল হয়ে থেকেছেন। ফ্যাসিবাদী শাসন আমলে শেখ হাসিনার দলীয় বাহিনীর দ্বারা হিংস্র আক্রমণের শিকার হয়েও অংশ নিয়েছেন দলের সব রকম কর্মসূচিতে। তবু হাল ছাড়েননি এই লড়াকু রাজনীতিবিদ। রাজনীতি যখন ব্রত হিসাবে নিলাম, এটা যখন মনে করলাম যে জীবনের একটা বড় ধরনের একটা অনুষঙ্গ, আমার দৃঢ় বিশ্বাস ছিল যে যদি একটি রাজনৈতিক সংগ্রাম সৎ উদ্দেশ্যে হলে পরে সেটা ব্যর্থ হবে না। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্বের চাপ অনুভব করলেও দলের আদর্শকে ধরে রাখতে চান তিনি। চান ইতিবাচক রাজনীতির ধারা। এজন্য নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান তার। এত বড় পরিধির মধ্যে কাজ করার এই জন্য একটা ভীতিও মনের মধ্যে আসে। লিডারশিপটা যেমন জিয়াউর রহমান দিয়েছিলেন, ম্যাডাম দিয়েছিলেন, এবং তারেক রহমান সাহেবও সেই লিডারশিপটা তিনি দিতে পারবেন। এই অপ্রতুল সম্পদকেই তিনি আরো বিস্তৃত করবেন, আরো বিপুল করতে সক্ষম হবেন। গুণগত পরিবর্তন তো অবশ্যই এটাকে আসতে হবে আমাদের, বিশেষ করে তরুণদের মধ্যে থেকে। ছাত্রদল এদেরকে একটা শৃঙ্খলাবদ্ধ রাজনীতি যেভাবে করতে হয়, আর আরেকটা থাকতে হবে তাদেরকে দেশ এবং জাতি সম্পর্কে তাদেরকে জানতে হবে। বিগত ফ্যাসিস্ট সরকারের কর্মকাণ্ড ও জড়িতদের বিচার দাবি করেন তিনি। স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নে সংসদে ফয়সালা হবে বলেও আশা করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব। জুলাইয়ের প্রত্যেকটা বিষয় আমরা মানব, কিন্তু কিছু কিছু যেহেতু নোট অফ ডিসেন্ট আছে, এটা আমরা খোলামেলা আলোচনা করি, পার্লামেন্টে ডিবেট হোক। শেখ হাসিনার যে একটা প্রতিশোধ পরায়ণ মনোবৃত্তি, সেই মনোবৃত্তির সাথে তাল মিলিয়ে এই গণহত্যাগুলো করা হয়েছে, গুম খুনগুলো করা হয়েছে।
সুতরাং আরো ভয়ঙ্কর অপরাধী, এবং এদের যদি দৃষ্টান্তমূলক শাস্তি না হয় তাহলে এই দেশ আবারও মানে একটা খানাখন্দকের মধ্যে পড়বে, আবারও ফ্যাসিবাদের উত্থান হবে এবং এই জাতির মুক্তি কোনোদিন হবে না। আসছে কাউন্সিলে দলের বিভিন্ন পদে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন ভারপ্রাপ্ত মহাসচিব। জানান মূল্যায়িত হবেন সক্রিয় ও ত্যাগী সদস্যরা। কাউন্সিলে নতুন নেতৃত্ব আসে, সেটা অনেকেই আসবে। যারা ইনঅ্যাক্টিভ ছিল তারা মানে ডাউনওয়ার্ড মুভমেন্টের দিকে চলে যাবে, মানে নিচের দিকে হয়তো তার ভেসে যাবে, কেউ উপরের দিকে ভেসে উঠবে। কখনোই যদি কোনো ফ্যাসিবাদ মাথা তুলে দাঁড়াতে চায় বা উকি দেয়, তারা যেন এদের এই যে স্পিরিট, গণতান্ত্রিক স্পিরিটের কাছে তারা যেন উকি দেওয়ারও সাহস না পায়। জনগণের কাছে যেতে হবে সে নিজের শিক্ষার জন্য, এবং নিজের যে অধীত শিক্ষা সেটার জনগণকে জানাতে হবে। সমমর্যাদার ভিত্তিতে পারস্পরিক বন্ধুত্ব রক্ষা করে প্রতিবেশী সহ বহির্বিশ্বের অন্যান্য দেশের সাথেও সুসম্পর্ক বজায় রাখতে বিএনপি কাজ করছে বলে জানান রিজভী আহমেদ। বহির্বিশ্বে আমাদের কেউ প্রভু নাই, সবাই বন্ধু। জাহিদ রহমান, এনটিভি নিউজ, ঢাকা। রংপুর নগরীতে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী সহ পরিবারের 4 জনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় ওই শিক্ষকের সাবেক কর্মস্থল রংপুর জেলা স্কুলের প্রাঙ্গণে প্রার্থনা ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা স্কুলে শিক্ষার্থী ও শিক্ষকদের আয়োজনে নিহত গণপতি চক্রবর্তী ও তার পরিবারের সদস্যদের জন্য প্রার্থনা ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। এ সময় নিহত গণপতি চক্রবর্তীর ছেলে পিয়ং চক্রবর্তী ওই স্কুলের 5ম শ্রেণীর শিক্ষার্থী হিসেবে তারও স্মৃতিচারণ করা হয়। এদিকে আজ মাছুয়া পাড়ার বাড়িতে নিহতের স্বজনরা শ্রাদ্ধ অনুষ্ঠানের আয়োজন করেছে। গত 22 আগস্ট নগরীর মাছুয়া পাড়ার নিজ বাড়িতে শিক্ষক সহ 4 জনকে নৃশংসভাবে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডের ঘটনায় সিদ্ধার্থ ও মুগ্ধ দাস নামের 2 জনকে গ্রেফতার করা হলেও হত্যাকাণ্ডের প্রকৃত কারণ নিয়ে নানা প্রশ্ন ও সন্দেহ দেখা দিয়েছে। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার এই হত্যা মামলাটির তদন্তের দায়িত্ব 23 আগস্ট ডিবি পুলিশকে হস্তান্তর করেছে। দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন সব কাজ থেকে বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের বিরত থাকার আহ্বান জানিয়েছেন দলের নির্বাহী কমিটির সদস্য রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। অন্যথায় বিভিন্ন সংস্থার প্রতিবেদন অনুযায়ী শিগগিরই তাদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। দুপুরে রাজধানীর খিলগাঁও সিপাহীবাগ বায়তুল হুদা জামে মসজিদ কমপ্লেক্সের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধনীতে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। অপকর্মের সাথে জড়িত ব্যক্তিদের দায় সরকার ও দল নিবে না বলেও সতর্ক করেন তিনি। দেশের সকল মানুষের সেবা সমানভাবে নিশ্চিত করতে বর্তমান সরকার কাজ করছেন বলেও জানান হাবিবুর রশিদ। এলাকার যে কোনো ভালো কাজের সহযোগী হয়ে থাকবেন বলেও প্রতিশ্রুতি দেন প্রতিমন্ত্রী। এ সময় মসজিদ ও মাদ্রাসার বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন ঢাকা 9 আসনের সংসদ সদস্য প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ চায়না এলামনাই ও ঢাকাস্থ চীনা দূতাবাসের যৌথ উদ্যোগে নি হাউ চায়না রাইটিং অ্যাওয়ার্ড 2026 প্রদান করা হয়েছে। বিকেলে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে বিভিন্ন ক্যাটাগরিতে জয়ীদের এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকাস্থ চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওপেং। চলতি বছরের 6 এপ্রিল থেকে 10 জুন পর্যন্ত চীনা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা ভাষায় শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় লেখা জমা পড়ে 51টি। ইউনিয়ন ইন্স্যুরেন্স পিএলসির 26তম বার্ষিক সাধারণ সভা এবং 157তম পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আবারও সর্বসম্মতিক্রমে পরবর্তী মেয়াদের জন্য কোম্পানির চেয়ারম্যান নির্বাচিত হন মোহাম্মদ হাশমত আলী। দুপুরে কোম্পানির কার্যালয়ে পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে পুনরায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন মোহাম্মদ বেলায়েত হোসেন। এছাড়া নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন মোহাম্মদ আজিজুর রহমান, ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিটির চেয়ারম্যান আলহাজ নুরুদ্দিন আহমেদ, গ্রাহক সুরক্ষা ও প্রতিকার কমিটির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এবং ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার মাশফিকুর রহমান পুনরায় নির্বাচিত হন। সভায় কোম্পানির পরিচালক বৃন্দ, মুখ্য নির্বাহী কর্মকর্তা তালুকদার মোহাম্মদ জাকারিয়া হোসেন ও কোম্পানির সচিব শাফকাত মাওলা উপস্থিত ছিলেন। এর আগে সকালে রাজধানীর কাকরাইলের আইডিবিতে
কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত শেয়ার হোল্ডাররা 10% ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করেন। কোম্পানির ডিভিডেন্ড প্রদান ও কোম্পানির ক্রেডিট রেটিং উন্নীত হওয়ায় এবং ব্যবসায় অগ্রগতিতে শেয়ার হোল্ডার বৃন্দ সন্তোষ প্রকাশ করেন। সবাই যৌথভাবে আমরা চেষ্টা করতেছি কোম্পানিটা 1-2 বছর টাকার জন্য আমরা সুষ্ঠু মজিম আমরা ইনশাল্লাহ ক্লেমগুলোও দিতেছি সবাইরে। আমাদের AAA আছে রেটিংয়ের দিক দিয়ে। আজকে যে পুনর্নির্বাচন হয়েছে এটা আল্লাহর বিশেষ রহমত, এর জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞ। আসলে এটা একটা চলমান প্রক্রিয়া, প্রতি বছর এটা হয়। তা আমি গত কয়েক বছর যাবত হচ্ছে, যেহেতু আপনারা খেয়াল করেছেন বোর্ড যখন চাইছে আমার আর কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না এবং সবাই চায় দায়িত্বটা আমি নেই, তাই আর কি দায়িত্বটা নাও আমার। খবর শেষ করছি, যাবার আগে আইগ্যাস ইউনাইটেড শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। কাউন্সিলর একরাম হত্যা মামলার 4 আসামি কারাগারে, গুমের অভিযোগ তদন্ত নিয়ে হতাশা ভুক্তভোগী পরিবারের। ফ্যাসিস্ট হাসিনা সহ জুলাই হত্যা মামলার সব আসামিকে দেশে ফিরিয়ে আনার চেষ্টায় সরকার, তথ্যমন্ত্রী। রোহিঙ্গা ঢলের 9 বছরেও শুরু হয়নি প্রত্যাবাসন প্রক্রিয়া, গণহত্যার বিচার দাবিতে সমাবেশ। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।